হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েট ফর জব। দেখো, আজকে আমরা ডব্লিউবিপি 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব। দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন এসেছে বিভাজ্যতা থেকে। বলেছে 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তার মানে ভাজক যেগুলো দেওয়া রয়েছে 6, 8 এবং 9, এদেরকে আমরা কি করব? প্রথমে এদের লসাগু বের করব। অবশ্যই 2 দিয়ে যাবে, 2 3 এ 6, 2 4 এ 8, 9। আবার কি হবে? 3 দিয়ে যাবে, 3 1 এ 3, 4, 3 3 এ 9। তাহলে লসাগু এখানে কত হচ্ছে? এলসিএম বা লসাগু এখানে কত হচ্ছে? 4 3 এ 12 ইন্টু 6, 12 6 72, তাই তো? এবার বলেছে 200 থেকে 300 এর মধ্যে সংখ্যাটা নিতে হবে। তাহলে 72 তো 200 থেকে 300 এর মধ্যে নয়। তাহলে 72 2 এ 144, সেটাও নয়। 72 3 যদি আমরা গুণ করি, 3 2 এ 6, 7 3 এ 21, এটা 216, এটা কিন্তু 200 থেকে 300 এর মধ্যে, কিন্তু এটা তো বৃহত্তম নয়। তাহলে 72 4 এ, 4 2 এ 8, 7 4 এ 28। তাহলে এই 288 সংখ্যাটা, এরপর যদি 5 করি, 7 5 এ 35 বেরিয়ে যাবে। অর্থাৎ 288 সংখ্যা এটাই, যেটা তোমার 200 এবং 300 এর মধ্যে এবং 6 8 9 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা তো অবশিষ্ট কিছু থাকছে না, অবশিষ্ট 5 থাকতে হবে। তার মানে আমরা 288 সঙ্গে আরো 5 যোগ করব, তাহলে আমরা অবশিষ্টটা পাবো। সেটা কত হবে? 293, 293। তাহলে দেখো, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 293। আশা করি বোঝা গেছে। খুবই সহজ অঙ্ক, বিভাজ্যতা থেকে এরকম ধরনের প্রশ্নই এসেছে আর এসে থাকবে। তোমরা এগুলো বেশি প্র্যাকটিস করবে। ওকে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম, ডব্লিউবিপি, কেপি, রেল, এইসব পরীক্ষার প্র্যাকটিস সেট অথবা সলিউশন প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই ধরনের স্টাডি মেটেরিয়াল পেতে খুবই স্বল্প মূল্যে তোমরা পাচ্ছ। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। নিজেদের সাফল্যকে চূড়ান্ত করতে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব এবং এখানকার স্টাডি মেটেরিয়াল ফলো করো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে? বোঝাই যাচ্ছে। তাহলে অবশ্যই 7, 11 এবং 13 এই তিনটে দ্বারা বিভাজ্য হবে। এই তিনটের লসাগু বা এলসিএম বের করতে হবে। কিন্তু যেহেতু তিনটেই মৌলিক সংখ্যা, তাহলে এদের এলসিএম কি হবে? এদের গুণফল হবে। তাহলে গুণফল কত হবে? গুণফল হবে 1001। গুণ করবে 13 সাথে 91, 91 গুণিত 11 মানে 1001 হবে এলসিএম। ওকে, এবার সংখ্যাটা বলছে 3000 থেকে ক্ষুদ্রতম। তার মানে যে সংখ্যাগুলো হবে সেগুলো 1001 এর গুণিতক হবে। তাদেরকেই হতে হবে। তাহলে 1001 এর গুণিতক মানে 2002, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে 3003। কিন্তু 3003 তো হবে না। কেন? কারণ 3000 থেকে ক্ষুদ্রতম বলেছে। তাহলে সংখ্যাটা হতে হবে 2002। তাহলে 2002 3000 থেকে কত বেশি? 3000 থেকে আমরা 2002 যদি বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 1998। তাহলে অবশ্যই কত বিয়োগ করতে হবে? 1998 যদি আমরা বিয়োগ করি, তাহলে সংখ্যাটা আমরা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বোঝা গেছে। সহজ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আরো প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এক্সামে ক্র্যাক করতে পারবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে। এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। কিছু অংশ সে পায়ে হেঁটে যায়, কিছু অংশ সাইকেলে করে যায়। তাহলে তিনি পায়ে হেঁটে কত দূর গিয়েছিলেন? প্রশ্ন সহজ রয়েছে। তাহলে মোট আমাদের 61 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 9 ঘন্টা বা 9 আওয়ার। হেঁটে তিনি গিয়েছেন কিছু, সেটা হচ্ছে 4 ঘন্টা। আর তোমার হচ্ছে সাইকেলে করে গিয়েছেন, সেটা আমরা জানি না। সেটা হচ্ছে সরি, হেঁটে 4 ঘন্টা নয়, হেঁটে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে গিয়েছেন। আর সাইকেলে তিনি গিয়েছেন 5 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে তিনি গিয়েছেন, দুটো টোটাল দূরত্ব। এবার একটা জিনিস দেখো, এখানে অঙ্ক করতে গেলে একটা সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমরা এখানে কোনোটার ক্ষেত্রে কিন্তু দূরত্ব জানি না। একটা যদি জানি, সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবো। যেহেতু আমরা জানি না, তাহলে আমাদের একটা জিনিস অ্যাজাম্পশন করতে হবে কি, যে পরের যে অংশটা ভালো করে বুঝে নাও কিভাবে অঙ্কটা করবে। 4 কিলোমিটার পার আওয়ারে সে যদি, তাহলে এখানে উত্তরের মধ্যে যে কোনো উত্তরটাই কিন্তু হতে পারে, 12 হতে পারে, কারণ প্রত্যেকেই 4 এর গুণিতক। 4 কিলোমিটার পার ঘন্টায় যদি 3 ঘন্টা যায় তাহলে 12 হয়, 4 ঘন্টায় যায় তাহলে 16 হয়, 5 ঘন্টায় যায় তাহলে 20 হয়, 6 ঘন্টায় যায় যদি 24 হয়। বোঝা গেল? তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে সে কতটা গিয়েছে। তাহলে দেখো, প্রথমে যদি ভাবি 61 কিলোমিটারের মধ্যে সে 12 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিল, তাহলে আমাদের বিয়োগফলটা কত হবে? বিয়োগফলটা হবে 9 আর 4, 49।
49, কিন্তু 49 9 দ্বারা বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? তার কারণ হচ্ছে যেহেতু 9 বিভাজ্যতার নিয়ম জানি, তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে যেটা আমরা রিমেনিং পাবো সেটা অবশ্যই যেন 9 দ্বারা বিভাজ্য হয়, কারণ সেটাই তো সাইকেলে গিয়েছে। তাহলে এটা হবে না। তাহলে 61 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 5 4 45। সেটা দেখো 9 দ্বারা বিভাজ্য হয়ে 5। তাহলে এখানে হবে 5 ঘন্টা আর 16 মানে হচ্ছে 4 ঘন্টা। দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম। সাইকেলে 4 কিলোমিটার 4 ঘন্টায় যাবে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 ঘন্টায় সে 16 কিলোমিটার অতিক্রম করবে, আর 9 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 ঘন্টা অতিক্রম করলে 45 কিলোমিটার যাবে। তাহলে অবশ্যই পায়ে হেঁটে সে কত কিলোমিটার গিয়েছিল? 16 কিলোমিটার গিয়েছিল। আর যদি মানে সাইকেলে আমাদের জানতে চাইতো তাহলে আমরা অ্যান্সার করতাম 45, সেখানে অপশন তো নেই, তাহলে আমরা অ্যান্সার তখন 45 আমাদের হয়ে যেত। আশা করি বোঝা গেছে, সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? দেখো তাহলে তৃতীয় সংখ্যাটা অবশ্যই আমরা 100 ধরে নেব। প্রথম সংখ্যাটি তাহলে কত হবে? 20% বেশি মানে 120, দ্বিতীয় 115% বেশি, 50% বেশি মানে 150। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত? তাহলে প্রথম সংখ্যাটা 120, দ্বিতীয় সংখ্যা 150, তাহলে সেটা তার কত পার্সেন্ট বের করে নেবো। খুবই সহজ, 5 2 10, 5 3 15, 3 4 12, অ্যান্সার হয়ে গেল 40%, 40% অ্যান্সার। ভীষণ সহজ একটা প্রশ্ন, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকলে দুধের পরিমাণ কত? দেখো এটা আমরা খুব বেশি কষ্ট করব না। দুধ এবং জলের অনুপাত আমরা এভাবে লিখলাম, দুধ আর জল 3:2। এবার দেখো আমরা এক্স করতে পারি, বিয়োগ করতে পারি, এই করতে পারি, দরকার নেই। দুজনের মধ্যে দেখো ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট যেহেতু ডিফারেন্স আছে, সেই 1 ইউনিট মানেই তো 3 লিটার, কারণ এটাই তো বেশি। তাহলে 1 ইউনিট মানে যদি 3 লিটার হয়, দুধ কত রয়েছে? দুধ 3 ইউনিট রয়েছে, তাহলে দুধ তাহলে কত লিটার হবে? 3 গুণিত 3 মানে 9 লিটার। দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ডে আমরা সলিউশন করে নিতে পারছি, একদম সহজ অঙ্ক। এই ধরনের কোশ্চেন পড়ে অঙ্কের মধ্যে, কিন্তু কেয়ারফুলি করতে হবে, কম সময়ের মধ্যে কিন্তু করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়? তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যটা বের করা দরকার আছে, তাহলে আমরা পাবো না। তাহলে এখানে আমরা লিখলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 112 টাকা। কেন? কারণ 12% লাভ হচ্ছে। এবার এখানে বিক্রয় মূল্য বলেছে 616 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য আমরা বের করে নেবো, 616 গুণিত 100 বাই 112। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 50, 2 দিয়ে কাটলে হলে হবে 2 5 এ 10, 2 6 12, 56। এবার দেখো 56 আর 61 আমরা যদি কাটাকাটি করি, একদম 56 একে 56, ঠিক আছে, একদম কেটে যাবে। দেখো 56 কে 56, তাহলে আর এক থাকবে, রইবে 11, তাই তো? তাহলে x সমান কত হচ্ছে? 550। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এবার দেখো বলেছে 462 টাকা বিক্রি করলে কি হবে? অবশ্যই ক্ষতি হবে। 550 থেকে 462 বিয়োগ করবো, অ্যান্সার হবে 8। আর এখানে বিয়োগ করলে আমরা পাবো যেহেতু 8, 88। তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে 88 টাকা, এবং 88 টাকা তার কি হবে? ক্ষতি হবে। ডেফিনেটলি ক্ষতি আমাদের কোশ্চেনেও দেওয়া আছে, আর আমরা দেখতেও পাচ্ছি ক্ষতি হচ্ছে 88 টাকা। ওকে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে, 46% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ফেল 21% হয়, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল? সেই রকম ভেন ডায়াগ্রাম আমরা করে নেব। তাহলে এর মধ্যে যে কমন, সেটা উভয় বিষয়ে ফেল হচ্ছে 2100, ইংলিশে ফেল 52। তাহলে 21 যদি এখানে থাকে, ভেতরে থাকবে 31 জন যারা শুধু ইংরেজিতে ফেল করেছে। দেখো যোগ করলে আমরা 52 আমরা পেয়ে যাচ্ছি। শুধু অঙ্কে ফেল করেছে আমাদের কত হবে? তাহলে টোটাল যেহেতু 46, বোথ 21 যদি হয় তাহলে বাকি থাকবে 25। তাহলে 25 জন হয়েছে যারা শুধু অঙ্কে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস মানে এগুলো, এই তিনটে বাদে বাকি যেটা থাকবে সেটাই উভয় বিষয়ে পাস হবে। তাহলে আগে আমরা এই যোগটা করে নিই। এই যোগটা যদি আমরা করে নিই তাহলে আমাদের বাকিটা আমরা বুঝতে পেরে যাব। দেখো এই যোগটা করলে কত হবে? 31, 21 আর 25 আমরা যোগ করলাম। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 6 7, 7 হলো, আর এটা যোগ করলে হলো 7, 77। তাহলে 77% যেটা রয়েছে তারা উভয় বিষয়ে মানে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস কত? 100 থেকে আমরা 77 বিয়োগ করব, অ্যান্সার হয়ে যাবে কত? 23%।
তাহলে 23% যে ছাত্র রয়েছে তারা উভয় বিষয়ে পাস করেছে। সহজ প্রশ্ন, বোঝা গেছে। চলো নেক্সট। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা বাড়ালে অনুপাত হয় 13:21। তাহলে এ এর বেতন কত ছিল? একদম সিম্পলি আমরা করে নেবো, এ এর বেতন 3x, বি এর বেতন 5x। তাহলে এ এর বেতনও 200 টাকা বাড়ানো হয়েছে, বি এর বেতনও 200 টাকা বাড়ানো হয়েছে, তাহলে অনুপাত হয়ে গেছে এখন 13:21। কোনো কিছুই নয়, জাস্ট গুণ করব, তাহলে আমাদের উত্তর আমরা আস্তে আস্তে পেয়ে যাব। তাহলে গুণ করলে 13×5 = 65x প্লাস 13×2 = 26, মানে 2600। তাহলে এটা হচ্ছে 63x, আর এটা হচ্ছে 4200। হ্যাঁ, 4×42 4200। ওকে, ব্যাস। তাহলে এখান থেকে বিয়োগ যদি করি 65 থেকে 63, তাহলে 2x। 2x সমান, বিয়োগ করব 42 থেকে 26, বিয়োগ করলে আমরা পাবো 1600। তাহলে x সমান কত হবে? x সমান হবে 800। ভেরি গুড। তাহলে এর বেতন কত? এর বেতন আমরা আগে দেখিয়েছি 3x। তাহলে এর বেতন যদি 3x হয়, তাহলে টোটাল কত হবে? 3x, x সমান যদি 800 হয়, 3x সমান 8×3 = 2400, 2400 টাকা। ঠিক আছে, 2400 টাকা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আমরা অ্যান্সার করে নিলাম 2400 টাকা, 2400 টাকা। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। প্রতি কুইন্টাল 136 টাকা এবং প্রতি কুইন্টাল 126 টাকা দরে দু প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হলো। মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত? তাহলে দেখো 136 টাকা আর 126 টাকা দু প্রকার মেশানো হচ্ছে। মেশানো হওয়ার ক্ষেত্রে অনুপাতে এসছে 1:4। তাহলে মাঝে যে এক্স রয়েছে, এবার এখানে আমরা চাইলেই একটা কঠিন সলিউশন করতে পারি, 136 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 এক্স মাইনাস 126। যদি এভাবে করি আমরা পাবো, কিন্তু ওভাবে যদি আমরা করি গুণ হবে একটা, বিয়োগ হবে একটা, কষ্টকর একটা ব্যাপার হবে। আমরা এখানে একটু স্মার্ট পদ্ধতি করব, যাতে এক্সামে তোমরা স্মার্টলি অ্যান্সার করতে পারো। দেখো এখানে যে বিয়োগ ফলটা হবে, সেই বিয়োগ ফলটা অবশ্যই 136 থেকে যেটা বিয়োগ করবো সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। কারণ 4 অনুপাতে যখন 4 আসছে, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জাস্ট ট্রাই করবো 136 থেকে 128, আমরা যদি মনে মনে এখানে 128 রাখি, তাহলে বিয়োগ ফলটা এখানে কত হচ্ছে? 6×2 = 8 হচ্ছে। তাহলে দেখো 8 হচ্ছে, মানে ডেফিনেটলি এটা হতে পারে। আর যদি 128, এটা 2 হচ্ছে। দেখো প্রথম অপশনে আমরা পেয়ে যাচ্ছি 2:8, মানে 1:4। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বুঝতে পারলাম? খুবই সহজ একটা প্রশ্ন, এভাবে আমাদের কিন্তু করতে হবে। তাহলে প্রতি কুইন্টালে এভাবে আমরা করে নিতে পারবো। ওকে, প্রতি কুইন্টাল দাম এভাবে দেখো মিক্সচার অ্যালিগেশন ব্যবহার করলে আমাদের সহজে হয়ে যাবে। ওকে, চলো লাস্ট প্রশ্ন কি বলেছে। 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় ছিল 27.5। বর্তমানে পুত্র এবং পিতার বয়সের অনুপাত 5:16 হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে দেখো 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় ছিল 27.5। তাহলে বর্তমানে তাদের বয়সের মোট সমষ্টি কত? 27.5 গুণিত 2, মানে হচ্ছে 55। 55 বছর হচ্ছে বয়সের গড়, মানে মোট বছর। এবার 4 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমানে কত হবে? আমরা 8 যোগ করবো, কারণ দুজনেরই 4 তো বেড়েছে। তাহলে সেটা হচ্ছে 63, 63 ইয়ার্স, 63 বছর। তাহলে বর্তমানে এই 63টাই আমাদের দুজনের বয়সের অনুপাত, মানে যোগফল। তাহলে বর্তমানে পুত্রের বয়স 5x আর পিতার বয়স 16x, তাহলে সেই যোগফলটাই আমাদের 63। তাহলে এটা হচ্ছে 21x সমান 63। তাহলে x সমান হচ্ছে 3। পেয়ে গেলাম আমরা। x যদি 3 পেয়ে যাই, তাহলে পুত্রের বয়স বর্তমানে কত? 5x বছর। তাহলে 5x মানে 5×3 = 15 বছর হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? দেখো অ্যান্সার হয়ে গেল অপশন এ, 15। তাহলে এই ধরনের প্রশ্ন বুঝতেই পারছো, কঠিন নয়, জাস্ট একটু স্মার্টলি করলে খুব কম সময়ে আমরা কিন্তু করতে পারবো। ওকে, চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। থ্যাংক ইউ।